আম্মা, আমাদের কারোরই তো সেই রকম ভালো জামা কাপড় নাই। আপনি সত্যি করে বলেন তো, বিয়েতে যাওয়া কি আমাদের উচিত হবে? উনাদের মানসম্মান যাবে না তো আমাদের জন্য? আমার তো খালি হাত পা কাঁপতেছে, হাতে কোনো কাজই উঠছে না। আপনার ছেলেও খুব চিন্তায় আছে। আম্মা একরাশ চিন্তা নিয়ে ট্রাঙ্ক থেকে সবার তুলে রাখা জামাকাপড় বের করছিলেন। দাদিজান পাশে বসে তসবিহ সহ জপছেন। আম্মার কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে দাদিজান বললেন, দাওয়াত দেয়াটা মির্জা সাহেবের ছেলের দায়িত্ব ছিল বৌমা, আর রক্ষা করাটা তোমাদের দায়িত্ব। জামা কাপড় নিয়ে এত চিন্তা করার দরকার নাই। তোমরা যেমন অবস্থায় আছো তেমন ভাবেই তো যাবা। ওরাও দেখুক তাদের ভাইয়ের অবস্থা। দাদিজান চোখের পানি মুছতে মুছতে আবার তসবিহ সহ জপাতে মন দিলেন। দাদিজান চাইছেন আমরা যেন বিয়েতে যাই। উফ, আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। দিনরাত আমি আর শিমুল আল্লাহর কাছে দোয়া করছি যেন বিয়েতে যাওয়ার ব্যাপারে আব্বা অমত না করেন। এখন দাদিজানের মতামত জেনে গেলাম, আর কোন চিন্তা নেই। আব্বা আম্মা সবসময় দাদিজানের কথা মতোই চলেন। আমি একছুটে শিমুলের কাছে চলে এলাম খবরটা জানাতে। বড় জ্যাঠার ফোন আসার পর থেকে বাড়ির মধ্যে একটা অস্বাভাবিক উত্তেজনা শুরু হয়েছে। কেউ তো কল্পনাও করেনি যে বড় জ্যাঠা তার মেয়ের বিয়েতে আমাদেরকে সপরিবারে দাওয়াত দিবেন। আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে থানা সদর। ওখানে ওসি সাহেবের রুমে এলাকার একমাত্র টেলিফোনটি আছে। অবশ্য আর কোথাও টেলিফোন আছে কিনা তা জানার মতো বয়স আমার হয়নি। ওসি সাহেবের রুমে থাকা সেই টেলিফোনে কেউ বিয়ের দাওয়াত পেয়েছে বলে জানা নেই। তবে বড় জ্যাঠার কথা আলাদা। থানার ওসি সাহেব আমার বড় জ্যাঠার বিশেষ পরিচিত। শুধু এই থানার ওসি সাহেবই নয়, সারা দেশে বহু নামিদামি লোকজন আমার বড় জ্যাঠাকে এক নামে চিনে। ওসি সাহেব লোক পাঠিয়ে আব্বাকে ডেকে নিয়ে গেলেন। থানা থেকে কাউকে ডাকা মানে ভয়াবহ ব্যাপার। বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল। আব্বার মতো সৎ, কারো সাথে পাচে না থাকা একজন সরকারি স্কুল শিক্ষককে থানায় কেন ডাকা হলো, তাই নিয়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন শুরু হলো। আমাদের বাড়ির নিয়ম হলো সন্ধ্যা হলেই পড়তে বসে যাওয়া। ভাইজানের ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা শেষ, তবে বৃত্তি পরীক্ষা সামনে। সন্ধ্যার হওয়া মাত্র হারিকেন জ্বালিয়ে ভাইজান পড়তে বসে যান। আমার আর শিমুলের বার্ষিক পরীক্ষা শেষ, তাই কোন পড়া নেই। আমরা ভাইজানের পাশে বিছানায় শুয়ে শুয়ে দাদিজানের কাছে দারুণ সব গল্প শুনি। তবে আজকের ঘটনা আলাদা। আব্বাকে থানায় ডেকে নিয়ে যাওয়ার পর থেকে সবাই বাড়ির উঠোনে পাট্টি পেতে বসে আছি। দাদিজান কিছুক্ষণ নামাজ পড়ছেন, আবার কিছুক্ষণ তসবিহ সহ জপছেন, আর মাকে অভয় দিয়ে যাচ্ছেন। রাত প্রায় 8টার মতো হবে, তবে আমার কাছে মনে হচ্ছে গভীর রাত। যেন কত দীর্ঘ সময় ধরে আব্বার বাড়ি ফেরার অপেক্ষা করছি। আব্বা বাড়ি ফিরলেন। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আব্বার মতো রাশভারী মানুষ শিশুর মতো কান্না করছেন। এই কান্নার কারণ হল বড় জ্যাঠা, যিনি আব্বাকে নিজের ভাই বলে কোনোদিন স্বীকার করেননি। সেই তিনি নিজে থানায় ফোন করে আব্বার সাথে কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন নিজের মুখে। আমাদের সবাইকে নিয়ে 7-8 দিনের জন্য ঢাকায় চলে যেতে বলেছেন। জ্যাঠার একমাত্র মেয়ে সিলভিয়া আপার বিয়ে। রাতের আলো অন্ধকারে বাড়িতে এত উত্তেজনা। আমার কাছে কেমন দূরে থাকা একটা স্বপ্নের মতো লাগছে। আমি টগর, ক্লাস 4-এর বার্ষিক পরীক্ষা শেষ করেছি, আর আমার ছোট বোন শিমুল ক্লাস 2-তে উঠবে। পলাশ ভাইজান 8-এর বার্ষিক পরীক্ষা শেষ করেছে। অন্ধকার রাতে খোলা আকাশের নিচে এই কান্নাকাটি, পরিবারের দুঃখ বেদনার গল্প। ভাইজান কিছু বুঝেছিল কিনা জানি না, তবে আমি আর শিমুল কিছুই বুঝতে পারিনি। কেবলমাত্র আব্বা, আম্মা আর দাদিজানের কান্না দেখে আমিও উঠানে পাটিতে বসে অনেকক্ষণ কান্না করলাম। শিমুল আমাকে জড়িয়ে ধরে বসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি, সেটাও মনে নেই। ঘুমের ঘোরে শুনতে পাচ্ছিলাম পাড়া প্রতিবেশীরা বলাবলি করছে, রক্তের সম্পর্ক বলে কথা, চাইলেও কি অস্বীকার করা যায়? রক্তের সম্পর্কের এই বড় জ্যাঠার কথা এত বছরে আব্বার মুখে শুনিনি। তবে দাদিজান আর মায়ের কাছে শুনে শুনে আমরা 3 ভাইবোনই জানি যে আমাদের 2 জন জ্যাঠা এবং 2 জন ফুপু রয়েছেন। তারা আমাদের কল্পনার চেয়ে অনেক অনেক বেশি বিত্তবান। বড় জ্যাঠা ছাড়া বাকি সবাই লন্ডনে থাকে। তাদেরকে আমি কখনো চোখে দেখিনি। আমার ছোট্ট মনের কল্পনায় তাদেরকে রাজারানীর মতো মনে হয়, যাদের গায়ের রং দুধের মতো সাদা, যারা প্রায়ই ইংরেজিতে কথা বলে, যাদের বাড়িতে সবসময় কেক, পাউরুটি, মাখন, জেলি এগুলো থাকে, যাদের খাবার টেবিলে সবসময় আঙুর সাজানো থাকে, যাদের বাড়িতে প্রতিদিন মাংস রান্না হয়, যাদের বাড়ির গোসলখানা আমাদের শোবার ঘরের সমান। বড় জ্যাঠার ফোন আসার পর থেকে
বাড়িতে পুরনো সব কথা আলোচনা হচ্ছে। প্রতিবেশীরা ভীষণ কৌতূহলী, সাথে আমরাও। এত বড় বাড়ির ছেলে হয়েও আমরা কেন পরিবারের বাইরে? দাদিজান খুব গুছিয়ে সবার কৌতূহল মিটানোর চেষ্টা করছেন, যেন এক রূপকথা। আমার দাদাভাইয়ের পূর্বপুরুষ ছিল জমিদার। সেই হিসেবে দাদাভাই মির্জা মোতালেব হোসেন ছিলেন এলাকার একমাত্র উচ্চশিক্ষিত প্রভাবশালী লোক। 2 ছেলে এবং 2 মেয়ে জন্ম নেয়ার পর দাদি হঠাৎ মারা যান। দাদাভাইয়ের বয়স তখন মাত্র 35, ছেলেমেয়েরা সবাই ছোট ছোট। অনেক চেষ্টা করেছিল সবাই দাদাভাইকে আবার নতুন করে সংসার পাতানোর জন্য, কিন্তু দাদাভাই কিছুতেই রাজি হননি। 4 ছেলেমেয়েকে দাদাভাই একা হাতেই মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। তারা প্রত্যেকেই বেশ উচ্চশিক্ষিত। ছেলেমেয়েরা যার যার মতো প্রতিষ্ঠিত হয়ে যাবার পর দাদাভাই বেশ নিঃসঙ্গ এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। তবে নিজের পৈতৃক বাড়ি ছেড়ে শহরে গিয়ে বা বিদেশে গিয়ে থাকতে রাজি ছিলেন না তিনি। দাদাভাইয়ের পুরনো বিশ্বস্ত কর্মচারী, যিনি বাড়ির জমিজমা এবং সব হিসেব নিকেশ দেখাশোনা করতেন, তার বিধবা মেয়ে হাসনাহেনা বানু নিজের বাবার রান্নার সাথে সাথে দাদাজানের জন্যও রান্নাবান্না করত। দাদির লিখে রাখা রান্নার খাতা দেখে দেখে হাসনাহেনা বানু অনেক রান্না শিখেছিল, যেগুলো অবিকল দাদির রান্নার মতো সুস্বাদু হতো। এছাড়াও হাসনাহেনা বানু লেখাপড়া জানত, সাথে ভীষণ সাহসী ও দায়িত্বজ্ঞান সম্পন্ন এক নারী ছিল। একসময় দাদাভাই হাসনাহেনা বানুকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। কত বছর আর নিঃসঙ্গ থাকতে পারে মানুষ? এত বছরের অনুগত কর্মচারী নিজের মালিকের অনুরোধ রাখতে গিয়ে মেয়ে হাসনাহেনা বানুর সাথে দাদাভাইয়ের বিয়ে দেন। হাসনাহেনা বানুই হলেন আমার এই দাদিজান। এত বড় বংশের হয়ে শেষ বয়সে কাজের মেয়ে বিয়ে করেছে। দাদাভাইয়ের সুপ্রতিষ্ঠিত ছেলেমেয়েরা ভীষণ অপমানিত বোধ করলেন। সম্পদের লোভে দাদাভাইকে বিয়ে করেছে, এই ভাবনা থেকে দাদিজানকে তারা কখনো মেনে নেননি। আর তাই আব্বাকেও ভাই হিসেবে গ্রহণ করেনি কোনোদিন। দাদাভাই যতদিন বেঁচে ছিলেন দাদিজান আর আব্বার কোন কষ্ট হয়নি, কিন্তু তিনি মারা যাবার পর দাদিজান আর সেই বাড়িতে থাকতে পারেনি। দাদিজান যদিও সাংঘাতিক সাহসী মহিলা, কিন্তু একমাত্র ছেলে অর্থাৎ আব্বার নিরাপত্তার কথা ভেবে নিঃশব্দে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। আব্বাকে নিয়ে নিজের বাবার বাড়িতে ভাইয়ের পরিবারের সঙ্গে গিয়ে উঠেছিলেন দাদিজান। দাদাভাইয়ের শারীরিক অবস্থা শেষ দিকে খুব খারাপ ছিল। আয় রোজগার ছিল না, ছেলে মেয়েদের থেকে অভিমান করে কোন অর্থ নিতেন না। তাই বেশিরভাগ জমিজমা বিক্রি করে চিকিৎসা এবং জমিদারি চালচলন বজায় রেখেছিলেন। দাদাভাই মারা যাবার পর পৈতৃক বাড়িটিও জ্যাঠারা বিক্রি করে দিয়েছিলেন। সেখান থেকে একটা অংশ অবশ্য দাদিজানকে দিয়েছিলেন। সেই টাকাতে আমাদের এই ছোট্ট বাড়িটা হয়েছিল। আব্বা একটা বাড়িতে লজিং থেকে পড়ালেখা করেছেন আর সেই বাড়ির মেয়েকেই বিয়ে করেছেন, যিনি আমার আম্মা, আব্বার কঠিন অনুরাগী স্ত্রী। আব্বা, আম্মা আর দাদিজান কখনো জ্যাঠাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেননি। অভিমান করে আব্বা আমাদের নামের সাথে উত্তরাধিকার সূত্রে পাওয়া মির্জা পদবিও যুক্ত করেননি। বলেন, নিজের পরিশ্রমে নিজের নাম তৈরি করো। আব্বা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, সামান্যই বেতন। আমাদের কোনোরকমে দিন চলে। আম্মা দাদির কাছ থেকে বিশেষ বিশেষ সব নবাবী রান্না শিখেছেন। গ্রামে কারো বাড়িতে বিয়ে শাদী বা যে কোন অনুষ্ঠান হলে আম্মাকে নিয়ে যাওয়া হয় রান্না করে দেওয়ার জন্য। এসব রান্নার প্রশংসা সবার মুখে মুখে। রান্না শেষ হওয়ার পর সবাই খুশি হয়ে আমাদের জন্য খাবার দিতে চায়। তবে আব্বার কঠোর আদেশ, এইসব অন্য বাড়ির খাবার যেন কখনো বাড়িতে না ঢোকে। আমি আর শিমুল মাঝে মাঝে বায়না ধরে আম্মার সাথে চলে যাই অনুষ্ঠান বাড়ির খাবারের লোভে। কি যে অমৃত রাধে আম্মা। পেট ভরে যায় কিন্তু আমার মন ভরে না। ভাইজান ছোটবেলা থেকেই আব্বার মতো স্বল্পভাষী, প্রখর আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ। সে কখনো খাবারের লোভ করে না। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান বাড়িতে যাওয়া ছাড়া আমার জীবনে বলার মতো কোন উত্তেজনা নেই। বড় জ্যাঠার ফোন আসার পর থেকে আমার সাদামাটা জীবনটা আনন্দ আর উত্তেজনায় একেবারে রঙিন হয়ে উঠেছে। বড়রা তাদের উত্তেজনা চাপা দিয়ে রাখতে পারে, কিন্তু আমি আর শিমুল অদেখা বড় জ্যাঠার বাড়ি যাবার স্বপ্নে বিভোর হয়ে আছি। আগে আমি এখানে ওখানে যেতাম হেঁটে, এখন যাই দৌড়ে দৌড়ে। সারাটা দিন আমি আনন্দে এখানে একটা লাফ দিই তো ওখানে আরেকটা। বাড়ির যে কোন কাজ বলা মাত্র শেষ করে ফেলি। বার্ষিক পরীক্ষা শেষ, পড়ার কোন চাপ নেই। তবু ডিকশনারি নিয়ে সন্ধ্যায় ভাইজানের পাশে বসে যাই ইংরেজি শব্দ শেখার জন্য। মনে মনে ভাবি, যদি আবার আমার পড়াশোনা কেমন হচ্ছে সেটা পরীক্ষা করার জন্য বড় জ্যাঠা কিংবা বড়জ্যাঠি ইংরেজি জিজ্ঞেস করে, তাহলে যেন আমি ফটাফট জবাব দিয়ে দিতে পারি। ভাইজানের বৃত্তি পরীক্ষা বিয়ের একদিন পরে।
এটা নিয়ে সামান্য দুশ্চিন্তা করছে সবাই। ভাইজান খুব ভালো ছাত্র। আব্বা বলেছেন ভাইজানকে যেভাবেই হোক ওখান থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করাবে। ভাইজান দিনরাত পড়ালেখা করে আর আমার ইংরেজি পড়া দেখে মুখ টিপে আমাকে নিয়ে হাসে। গোসলের সময় হলেই সাধারণত আমি আর শিমুল টুপ করে পাশে পুকুর থেকে একটা ডুব দিয়ে চলে আসি। কিন্তু বড় বাড়িতে বিয়ের দাওয়াতে যাব, তাই গত কয়েকদিন ধরে আম্মা বাড়ির কলঘরে সাবান ডলে ডলে আমাদেরকে গোসল করাচ্ছেন। গোসলের পর আবার সারা গায়ে তেল মেখে দিচ্ছেন। ডিসেম্বর মাসের শীতে শুষ্ক হয়ে যাওয়া আমাদের চামড়া তেল দেয়া মাত্রই শুষে খেয়ে নেয়। কি ভালো লাগে আমার। দুপুরে ভাত খেয়ে আম্মার কথা মতো আমি আর শিমুল লক্ষ্মী বাচ্চা হয়ে শুয়ে পড়ি, যেন রোদে পুড়ে চেহারা খারাপ না হয়ে যায়। কেউ জানে না আমাদের চোখে ঘুম আসে না, হাজার চেষ্টা করেও ঘুমকে চোখে আনতে পারি না। জ্যাঠার বাড়ি যাব এই আনন্দে আমি আর শিমুল দিনরাত নির্ঘুম।